আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা পলিটিক্যাল উদ্ধৃতি নিয়ে আলোচনা করব। সরকার থেকে একটা গুঞ্জন উঠেছে তারা রাজনৈতিক দল গঠন করতে পারেন। এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ মন্তব্য করেছেন যে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করার এখতিয়ার তাদের কে দিল? আসলে কি সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করা যায় কিংবা উচিত? এ প্রসঙ্গে আসছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবই কি এর মধ্যে কি রাজনৈতিক ক্ষমতায় থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করেছে কিনা সেই বিষয়ে বলছি। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বড় রাজনৈতিক দলের মধ্যে দুইটা রাজনৈতিক দলের উত্থান হয়েছিল সরকারের থেকে। এক 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 নাম্বার দল হচ্ছে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হচ্ছে জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি। তা প্রথমে আমরা আলোচনা করি যে বিএনপির কিভাবে উত্থান হয়েছিল, বিএনপির কিভাবে বিএনপি সৃষ্টি হয়। বাংলাদেশের সামরিক শাসনের অধীনে 1978 সালে জিয়াউর রহমান বিএনপি গড়ে তুলেছিল। 1 সেপ্টেম্বর হচ্ছে এই দলটার প্রতিষ্ঠাবার্ষিকী, এই মাসেই কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী চলে গেল 1 সেপ্টেম্বর। তো একজন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের লেখা সময় অসময় বইয়ে বিস্তারিত বিএনপির গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেখান থেকে কিছু অংশ সেখান থেকে সারমর্মটুকু আমি আপনাদের বলার চেষ্টা করছি। সেখানে বিএনপি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে একটা ধারণা পাবেন। 1975 সালে যখন 1975 সালের 11 নভেম্বর যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন বলতে তখন তিনি সেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধান থেকে যখন ক্ষমতা নিলেন আর কি, তখন মেজর জেনারেল জিয়াউর রহমান তখন কি বলেছিলেন যে আমি কোনো রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক ... রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সরকার সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক। এটা গেল 1975 সালে 11 নভেম্বর তিনি বললেন যে রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ অরাজনৈতিক এটা একটা সরকার, আমি একজন সৈনিক। আবার 75 সালে 11 নভেম্বর 1976 সালের মে মাসের সোহরাওয়ার্দী উদ্যানের এক জনসভায় তিনি বললেন যে আমি একজন শ্রমিক। সৈনিক এবং শ্রমিক এই দুটা পরিচয় পেরিয়ে কিভাবে একটা রাজনৈতিক দলের শীর্ষে পৌঁছানো যায় বা একটা ক্ষমতার শীর্ষে পৌঁছানো যায় সেটা এর আগে সেনাপতি আইয়ুব খানের সময় আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, জিয়াউর রহমান সামনের দিকে এগোতে থাকেন। জিয়াউর রহমান স্বভাবে ছিলেন অত্যন্ত ধীরস্থির, এক পা দুপা করে আগাতেন, অত্যন্ত পরিকল্পনা করে আগাতেন। তার ধীর বুদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি ইন্ট্রোভার্ট ছিলেন, চিন্তা করে করে কাজ করতেন। সাধারণত ধীর বুদ্ধি চমৎকারভাবে তিনি পরিকল্পনা করে আগাতে পারতেন। তার পরিকল্পনার ক্ষমতা ছিল অত্যন্ত ভালো আর কি, অত্যন্ত প্রখর একটা পরিকল্পনার ক্ষমতা ছিল। তিনি মনে করলেন একটা দল একটা ঘোষণাপত্র বা কর্মসূচি থাকা দরকার, কারণ ঘোষণাপত্র কর্মসূচি থাকলে তাহলে পরিকল্পনা করে আগানো যায়। উন্নয়ন ও প্রবৃদ্ধির উপর জোর দিয়ে তিনি 1977 সালের 22 মে 19 দফা একটা কর্মসূচি ঘোষণা করলেন। তখনও কিন্তু তিনি সামরিক শাসক। সেনাবাহিনীতে তার জনপ্রিয়তা এত বেশি ছিল এবং জনগণের মধ্যেও জনপ্রিয়তা ছিল, তাকে চ্যালেঞ্জ করার মতো আসলে কেউ ছিল না। দেশের ভিতরে রাজনৈতিক দলরা তখন বিভক্ত, বিচ্ছিন্ন, দিশেহারা। তারপরেও জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে যে আসলে তার প্রতি জনগণের জনসমর্থন আছে। আসলে বন্দুকের জোরে তিনি ক্ষমতায় বসেননি বা বন্দুকের জন্য তিনি ক্ষমতা গ্রহণ করেননি বা ক্ষমতায় এখনো আছেন এরকম না। তারপরে তিনি একটা দেশব্যাপী একটা নির্বাচনের আয়োজন করলেন। নির্বাচনটা বিভিন্ন প্রার্থীর মধ্যে না, ওনারই নির্বাচন, যে ওনার জনপ্রিয়তাটা কতটুকু আছে এটা চেক করার জন্য একটা নির্বাচন করলেন। সেখানে হ্যাঁ না ভোটের ছিল, যে কে কে জিয়াউর রহমানকে চায় আর কে কে চায় না। সেখানে দেখা গেল যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখা গেল যে 88.50% মানুষ সেখানে ভোট দিয়েছিল এবং সেই ভোটারদের মধ্যে
প্রায় সবাই 98.9% হচ্ছে জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল। মাত্র 1% বা 1.1% হচ্ছে জিয়াউর রহমানকে সমর্থন দেয়নি। যদিও ভোটার সংখ্যা নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, মতবিরোধ ছিল, সন্দেহের একটা অবকাশ ছিল, যাই হোক, তবে ম্যাক্সিমামই হচ্ছে জিয়াউর রহমানকে চাচ্ছিলেন আর কি। তো তারপরে কি, জেনারেল জিয়া তখন তার উপদেষ্টা মণ্ডলীতে কিছু অসামরিক লোক নিয়োগ দিলেন। অসামরিক লোকদের মধ্যে ছিল, প্রথমত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মুজাফফর আহমেদ অন্যতম ছিলেন। তো জিয়াউর রহমান রাজনীতিবিদদের মধ্যে একটা আলোচনা শুরু করে দিলেন। তো তার মধ্যে হচ্ছে বিভিন্ন রাজনীতিবিদদের সাথে কথা বলা শুরু করলেন। তখন ভাসানীর যে ন্যাপ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি, তার তার সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সাথে উনি একটা আলাপ আলোচনা করলেন। আবার 1975 সালে যারা বাকশালের অংশ ছিল, যারা ঢাকঢোল পিটিয়ে বাকশালে যোগ দিয়েছিল, তাদের মধ্যে অনেকেই সেই বাকশালের সমালোচনা করতে শুরু করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা শুরু করলেন। মানে এই সমালোচনার উদ্দেশ্য ছিল জিয়াউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা, মানে বুঝানো যে আমি তোমার সাথে আছি। কিন্তু জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন। তিনি তাদের পাত্তা দেননি এবং তাদের গুরুত্ব দেননি, তাদের মন থেকে তিনি ঘৃণাই করতেন। মানে এইসব যারা হচ্ছে কি আসলে দ্বিমুখী চরিত্রের অধিকারী, যারা, তাদের ঘৃণাই করতেন। জিয়াউর রহমান ও রাজনীতিকদের এই সমস্ত রাজনীতিক দেখতেন করুণা আর কিছু ঘৃণা নিয়ে। যে জেনারেল জিয়ার কাছে যারা এই ধরনের লোক যারা ভিড়তে চাইছিল, তাদের অভিজ্ঞতাও ছিল বেশ তেতো। এরকম একজন ছিল যে এই ছাত্রলীগের সাবেক নেতা এবং প্রথম জাতীয় সংসদের চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বর্তমানে বিএনপির নেতা। তারপর জিয়াউর রহমান একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন, যাতে সব রাজনৈতিক দল নিয়ে যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। সে চিন্তা ভাবনা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলা শুরু করেন। তিনি সবকটা ডিম একটা ঝুড়িতে রাখতে চাননি, অর্থাৎ সব রিস্ক একদিকে নিতে চাননি। এই জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তিনি বিভিন্ন লোকদের সাথে তিনি মেলামেশা করেন। দল তৈরির কাজে বিভিন্ন ব্যক্তি এবং মাধ্যমকে ব্যবহার করেন। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম শিশুর অফিসে রাতের বেলায় রাজনৈতিক শীর্ষ নেতারা আসতেন এবং কথাবার্তা বলতেন। জিয়াউর রহমান সেখানেও মাঝে মধ্যে যেতেন। জিয়ার একান্ত সচিব ছিল কর্নেল অলি আহমেদ। অলি আহমেদের সাথে মাঠ পর্যায়ে জিয়াউর রহমানের যোগাযোগ ছিল অলি আহমেদের সাথে। অলি আহমেদ পরবর্তীকালে বিএনপি নেতাই ছিলেন, একটা তুখোর নেতা। উনি যদি এখন বিএনপির বাইরে আছেন, উনি নিজে একটা দল গঠন করেছেন, এলডিপি, 2006 সালে গঠন করেন আর কি। যাই হোক, উনি এখনও জিয়ার আদর্শ ধারণ করেন আর কি। ওনার দলের আদর্শ জিয়ার আদর্শ অনুযায়ী। জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলা নিয়ে হচ্ছে রাজনৈতিক জোট তৈরির কাজ করেছেন, অন্যদিকে নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরির বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখলেন। তখন তার মনে হলো জোটের মধ্যে শতভাগ অনুগত একটা দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা আসলে কঠিন হয়ে যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে না। সে লক্ষ্যে 1978 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় গণতান্ত্রিক দল অর্থাৎ জাগো দল নামে একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন। তিনি ছিলেন এর নেপথ্য নায়ক। আবার 1978 সালের 28 এপ্রিল তিনি হচ্ছে প্রমোশন প্রাপ্ত হলেন। নিজেই যেহেতু সরকার, আবার নিজেই সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, নিজেকে প্রমোশন দিলেন। প্রমোশন পেয়ে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেলেন আর কি। 1978 সালের 1 মে জিয়া রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হলো। যদিও তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন, কিন্তু পুরোপুরি রাজনীতির বনে চলে গেলেন। তিনি একসময় বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট,
অর্থাৎ তিনি রাজনীতিকে কঠিন করে দেবেন। যাই হোক, পরবর্তীকালে অন্যদের রাজনীতি করা কঠিন হলেও ওনার জন্য রাজনীতি করা অনেকটা সহজ হয়ে যায়। তারপরে হচ্ছে উনি রাজনীতিবিদ উনি তো অরাজনৈতিক একজন ব্যক্তি ছিল। অরাজনৈতিক ব্যক্তি আর রাজনৈতিক ব্যক্তির মধ্যে একটা পার্থক্য আছে। রাজনৈতিক ব্যক্তি আঙুল উঁচিয়ে বক্তব্য দিতে হয় বা মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হয়, জনগণের সাথে মিশতে হয়, মানুষকে আশা আকাঙ্ক্ষার বাণী শোনাতে হয়, অনেক কিছু আছে যেটা একজন ওই পেশাদার সাধারণ লোক মানে একজন প্রফেশনাল লোক এবং রাজনীতিবিদের মধ্যে অনেক পার্থক্য আছে। যেহেতু উনি রাজনৈতিক দল গঠন করলেন, তখন তার মধ্যে স্বভাবতই চারিত্রিক কিছু পরিবর্তন আনা অবশ্যম্ভাবী হয়ে পড়ল। উনি যেহেতু গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারতেন, আর ওনার একটা সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য ছিল যে উনি অনেক হাঁটতে পারতেন, এবং কি দিনে 20 থেকে 30 মাইল পর্যন্ত উনি হাঁটতে পারতেন। তো তখন জাদু মিয়া দেখলেন যে ওনার মধ্যে যেহেতু পজিটিভ দিক আছে, তিনি জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন যে আপনি হচ্ছে এলাকা খোঁজখবর নেন, বিভিন্ন এলাকার খোঁজখবর নেন। তিনি হেঁটে হেঁটে বিভিন্ন এলাকা ঘুরতে দেখলেন। উনি যে প্রথম থেকে বক্তব্যে একটু পারদর্শিতা কম ছিল, উনি ইংরেজিতে ভালো পারতেন, বাংলা ভালো লিখতে পারতেন না, বা যা হোক। পরে বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে মানুষের সাথে মিশতে একদম পুরোপুরি একজন পাকা রাজনীতিবিদ হয়ে উঠলেন, একদম স্কলার হয়ে উঠলেন আর কি। তারপর দেখা গেল যে মেম্বাররা যে এলাকায় দেখতে যাননি, একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি সে এলাকায় ঘুরে মানুষের সাথে মিশে হ্যান্ডশেক করে কাজ করে এসেছেন, এবং কি নিজে মাথায় মাটি নিয়েও কাজ করে তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে গণমানুষের সাথে কিভাবে কাজ করতে হয়, মানুষের সাথে কিভাবে কাজ করতে হয়। যা হোক, জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং গ্রুপের একটা প্ল্যাটফর্ম। তো একতাই ছিল তাদের ভিত্তি। তারা আসলে সবাই ভিন্ন ভিন্ন হলেও একটা বিষয়ে একমত ছিল যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এককাট্টা। নানা মত পথের মধ্যে জিয়াউর রহমান কিন্তু খুব একটা স্বস্তিতে ছিলেন না। তিনি এক মনা লোকদের নিয়ে একটা আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিলেন। তারপরে নাম প্রস্তাবের জন্য বিভিন্ন জন কাছে রিকোয়েস্ট করা হলো। তার মধ্যে তানভীর আহমেদ সিদ্দিকী একটা নাম দিলেন, সেটার নাম হলো জাস্টিস পার্টি, অর্থাৎ জাস্টিস পার্টি প্রদান করা হলো। নামটা কিছুটা পাংশে হয়, সেটা গ্রহণযোগ্য হলো না। দলের সাথে জাতীয়তাবাদী নামটা রাখাটা দরকার ছিল, কারণ এর আগে যে প্রথম যে দল গঠন করা হয়েছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল, তো জাতীয়তাবাদী শব্দটা জিয়াউর রহমান রাখতে চাইলেন। জিয়াউর রহমান নিজেই নামকরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, অর্থাৎ বিএনপি। তাহলে 1978 সালের 28শে আগস্ট জাগো দল অর্থাৎ জাতীয় গণতান্ত্রিক দল বিলুপ্ত ঘোষণা করা হলো, এবং 28শে আগস্ট আগস্ট মাসের শেষের দিকে, এবং 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসেবে দলের নাম, গঠনতন্ত্র এবং কর্মসূচির ঘোষণা করলেন। বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি সংযুক্ত ছিল 9 জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জিয়াউর রহমান, বিচারপতি ছাত্তার, নাজমুল হুদা, মওদুদ আহমেদ এবং ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। তো এভাবেই বিএনপি ক্ষমতার ভিতরে থেকে বিএনপি নামক রাজনৈতিক দল গঠিত হলো, এবং বিএনপির রাজনৈতিক এই যে দল গঠিত হলো, তারপরে জিয়াউর রহমান শহীদ হলেন বা মারা গেলেন। তারপরে এরশাদ এসেছিলেন ক্ষমতায়। উনিও কিন্তু ক্ষমতায় থেকেই জাতীয় পার্টি গঠন করেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম উনিও একজন সেনাপ্রধানই ছিলেন, জাতীয় পার্টি গঠন করেছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে দুটো দলই বর্তমান জীবিত আছে। এবং বিএনপি এরশাদ পরবর্তী আমলে বিএনপি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়যুক্ত হয়। তখন বেগম জিয়া অর্থাৎ খালেদা জিয়া তখন
ক্ষমতা প্রাপ্ত হন 1991 থেকে 96, তারপরে আবার 96 আবার ক্ষমতা প্রাপ্ত হন। 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। তারপর 2001 সালে আবার হয়েছিলেন। সব মিলে 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। মানে তারপরে ওই মানে এতটা জনপ্রিয়, এটা মূলত জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার ধাক্কাই কিন্তু পরবর্তীকালে ওই যে, যদিও মাঝখানে ক্ষমতায় ছিল প্রায় 9 বছরের মতো এরশাদ, তারপরেও জনগণ ভুলেনি। পরবর্তীকালে কিন্তু বিএনপিকে ভোট দিয়েছিল এবং ক্ষমতায় এনেছিল, এবং সেই জনপ্রিয়তার টাকে ধরেই এখনও মানে সেই জিয়াউর রহমানের আদর্শ বা জনপ্রিয়তাকে ধরেই এখনও বিএনপি আগাচ্ছে। কিন্তু তার মাঝখানে দেখেছি যে কিছুটা বিচ্যুতি হয়েছে বা কিছুটা ভুলভ্রান্তি হয়েছে বিএনপির। অর্থাৎ কারণ জিয়াউর রহমান সরাসরি যে কাজ করতে পেরেছেন সে থেকে তো পরবর্তীকালে কপি পেস্ট ওইরকম কাজ তো আসলে হবে না, বা আদর্শের সমান তো আর সবাই করতে পারে না, এটা স্বাভাবিক। যাই হোক, তো বিএনপি হচ্ছে বাংলাদেশ সৃষ্টির পরবর্তী বাংলাদেশের ভিতরের একটা দল, আর জাতীয় পার্টিও বাংলাদেশের ভিতরের দল, এবং স্বাধীনতার পরবর্তী যতগুলো দল গঠিত হয়েছে তারা হচ্ছে বাংলাদেশে তৈরি হওয়া দল। আর আওয়ামী লীগ তৈরি হয়েছিল পাকিস্তান আমলে, তারা স্বাধীনতায় একটা ভূমিকা রেখেছিল দল হিসেবে। তো যারা প্রশ্ন করছেন যে ক্ষমতায় থেকে দল গঠনের ইখতিয়ার, রাজনৈতিক দল গঠনের ইখতিয়ার কে বা কারা দিল, সেটা আসলে সমীচীন নয় আমি মনে করি। কারণ হচ্ছে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা যায় এবং সেই রাজনৈতিক দল পরবর্তীকালে বারবার বিজয়ী হতে পারে, সেটা আমরা দেখেছি বিএনপির উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। এবং জিয়াউর রহমান এই জেনারেল এরশাদ যে দল গঠন করেছেন জাতীয় পার্টি ফল করার পরেও ওনারা কিন্তু বেশ কিছু আসন পেয়েছে। সরাসরি এক নেতৃত্বে ক্ষমতায় না গেলেও জোটবদ্ধভাবে তারাও ক্ষমতায় গিয়েছিল। সুতরাং আমি দোষের কিছু মনে করি না। কেউ যদি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করে সেটা দোষের কিছু না, যদি তারা ভালো কিছু করতে চায় বা করে। যদিও তারা নাকচ করে দিয়েছে তাদের রাজনৈতিক দল গঠন করার কোনো পরিকল্পনা নেই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।